মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থা আছে, বিশেষ করে কওমি মাদ্রাসা, তা আসলে দেশের যে চিন্তা চেতনা এবং শিক্ষা ব্যবস্থার সাথে ঠিকঠাক যায় না, বা তাদের ওই প্রগতির ধারাটা নেই। আপনি কি স্যার তাই মনে করেন? না, আমি ওটা তা মনে করি না। তার কারণটা বলি। এখানে কওমি মাদ্রাসায় বিশেষ করে যারা পড়তে যায় তারা হচ্ছে বিত্তহীন পরিবারের ছেলেমেয়েরাই বেশি যায়। বিত্তবানরাও এখন যাচ্ছে। ওখানে বলতে গেলে বেতন নেওয়া হয় না এবং সেখানে বরঞ্চ খাওয়ানো হয়। এটা এক ধরনের অনাথ আশ্রমের মতো। আমাদের এখানে অনাথ আশ্রম আছে না, মানে এতিমখানা, সেটা সেই ধরনের। তারপরেও আমি বলবো যে সেটা দেশের শিক্ষার প্রধান ধারা নয়। আমাদের শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করাটা ঠিক নয়। যারা মাদ্রাসা শিক্ষার সমালোচনা করেন তারা কোন যুক্তিতে ইংরেজি মাধ্যম কিন্ডারগার্টেন শিক্ষা সমর্থন করেন? তারা তো আগে বলছেন যে মাদ্রাসা উর্দু মাধ্যমে পড়ানো হয়। এটা কিন্তু আসল সমালোচনা নয়। আসল সমালোচনা হচ্ছে আমরা যেটাকে বাংলা মাধ্যম বলতাম, আমরা 70-100 জন শিশুকে প্রাথমিক বিদ্যালয়ে আনতে পারিনি। তারা হাই স্কুল শেষ করতে পারছে না, বিশ্ববিদ্যালয় দূরের কথা। এই সমস্ত ক্ষেত্রে আমাদের দিল খুলে আলোচনা করা উচিত ছিল। এটা না করে আপনি উদুর পিন্ডি বুদুর ঘাড়ে, অর্থাৎ ইংরেজি মাধ্যম শিক্ষার পিন্ডিটা আপনি মাদ্রাসা শিক্ষার ঘাড়ে চাপাতে চাচ্ছেন, এটা সততার পরিচয় নয়। আপনি যে কথাটা শুরু করেছিলেন প্লেজিয়ারিজম, এই প্লেজিয়ারিজম কথাটার অর্থ হচ্ছে একজনের শিশু হাসপাতালে চুরি করার জন্য নিয়ে যান, এটাকে প্লেজিয়ারি বলে। বাংলা একটা কঠিন শব্দ আছে, কুম্ভিলক বৃত্তি বলে, চৌর্যবৃত্তি বলা যায়। প্লেজিয়ারিজম মানে হচ্ছে কিডন্যাপিং, কোনো একজনের বাচ্চা ছিনতাই করে নিয়ে যাওয়া। তো একজনের লেখা আপনি নিজের লেখা বলে চালিয়ে দিলেন, এটা ভদ্র শব্দ যে ছিনতাই, আসলে এটা তো চুরি, তাই না? এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা এই পাঠ্যবই লেখার সাথে জড়িত, যাদের নাম দেখছি, উচ্চারণ করলে আপনার লজ্জা লাগবে। তো তারা এটা কাজ যে করেছেন, এটা প্রথম কথা হচ্ছে কি, আমাদের এটা তো মাদ্রাসা শিক্ষকরা করেন নাই। এই চৌর্যবৃত্তি একটা অনৈতিক কাজ, এবং এটা যারা সম্পাদক হিসেবে করতে গিয়ে অধ্যাপক মোহাম্মদ জাফর ইকবালকে ধন্যবাদ, তিনি বলেছেন যে তিনি এটা খেয়াল করে ধরতে পারেন নাই। মানবিকভাবে অনেকের ভুল হতেই পারে, কিন্তু স্বাক্ষর করতে কিন্তু আমরা দ্বিধা করি না। আমার মনে হয় উনি স্বাক্ষরটা বিনা পয়সায় করেছিলেন। যদি বিনা পয়সা না করেন, ওনার পয়সাটা ফেরত দেওয়া উচিত। এটা হচ্ছে সৎ আচরণ। আমি জানি উনি ফেরত দিয়ে থাকলে আমি তাকে ধন্যবাদ জানাবো, অগ্রিম আর কি। যে কাজটা আপনি করেন নাই সেটাকে আপনি নেবেন কেন? আপনি যে দায়িত্ব পালন করতে পারেন নাই, এটা হচ্ছে অনৈতিক। আমি বলছি এর জন্য মাদ্রাসা শিক্ষাকে দায়ী করা যাবে না। আমাদের শিক্ষার বর্তমান যে অধোগতি, এর জন্য মাদ্রাসা শিক্ষা দায়ী নয়। মাদ্রাসা শিক্ষা হচ্ছে আমাদের পুরনো অধোগতির নিদর্শন মাত্র। সেটাকে ছাড়িয়ে আনতে হবে জাগতিক শিক্ষায়। মাদ্রাসার মধ্যে ধরেন অনেক দেশের মাদ্রাসা আছে, সেখানে ইউনানি চিকিৎসা পদ্ধতি শেখানো হয়। ইউনানি মানে গ্রিক চিকিৎসা পদ্ধতি। গ্রিক চিকিৎসা পদ্ধতিতে আধুনিক চিকিৎসা পদ্ধতির পিতামাতা, এটা তো প্রাচীন। আমরা যখন ইউনানি দাওয়াখানা বলি, ইউনান হচ্ছে গ্রিসের প্রাচীন নাম, আয়োনিয়া বলে ইংরেজিতে, এবং সেটাকে গালি দিয়ে সংস্কৃতে জবন বলা হয়। মুসলমানদের যে জবন বলে বঙ্কিমচন্দ্র গালি দিয়েছেন, মানে বলছে আপনি গ্রিক, আপনি ইউনানি। এখন এটা আমি সম্মানের মনে করি, তখন উনি গালি মনে করতেন। তো যাই হোক, আমাদের মাদ্রাসায় যদি কৃষিবিদ্যা, মাদ্রাসায় যদি চিকিৎসাবিদ্যা শেখানো হতো, শুধুমাত্র ধর্মতত্ত্বে সীমিত থাকতো না। এই ধর্মতত্ত্বে সীমিত থাকাটা শুরু হয়েছে কিন্তু পরাধীন যুগে। আপনার ইতিহাসটা যদি জানেন, 1857 বিদ্রোহের 10 বছর পরে যখন বিদ্রোহী মৌলানারা দেওবন্দ মাদ্রাসা তৈরি করলেন, তারা কিন্তু সারা উপমহাদেশে 800 থেকে 1000 মাদ্রাসা তাদের আদর্শে তৈরি করেছেন, যাকে আমরা কওমি বলি। আমি জেনে শুনে সমালোচনা করার একটা মূল্য আছে, না জেনে সমালোচনা করা ঠিক নয়। তখন তারা কোরআন হাদিস পড়ানো, এর মধ্যেই মাদ্রাসাকে সীমিত করেছেন। কিন্তু আগে মাদ্রাসা মানে ছিল সেকুলারও বটে, রিলিজিয়াসও বটে। ইউরোপে যত বিশ্ববিদ্যালয় আছে সবগুলি এক সময় ধর্মতত্ত্ব শিক্ষার কেন্দ্র ছিল। আপনি হার্ভার্ড বলেন, অক্সফোর্ড বলেন, কেমব্রিজ বলেন, যত ইউরোপীয় মাদ্রাসা আছে, প্যারিস বলেন, সব তো মাদ্রাসায় ছিল। অর্থাৎ তারা ধর্মতত্ত্ব পড়ানোকে তাদের একটি শাখায় পরিণত করছেন এখন ফ্যাকাল্টিতে। তারা অন্যান্য ওষুধ শেখাচ্ছেন, আইন শেখাচ্ছেন, চিকিৎসা শেখাচ্ছেন, সাহিত্য শেখাচ্ছেন, দর্শন শেখাচ্ছেন। আমি বলতে চাচ্ছি, একটি সমাজের মানুষের জাগতিক প্রয়োজন এবং পরলোকের প্রয়োজন দুটোই যদি মেটাতে হয়। মুসলমানরা প্রতিদিন প্রার্থনা করার সময় কি বলে? রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, মানে প্রভু আমাদের, আপনি আমাদের ইহজগৎ এবং পরকালের জগৎ দুটোকে সুন্দর করে দিন। আক্ষরিক করতে সুন্দর মানে কল্যাণময় করে দিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া মানে এই দুনিয়া, ওয়া ফিল আখিরাত, দুনিয়া এবং আখিরাত দুটোকে করে দিন। আমরা সমস্ত লেখাপড়া যদি আখিরাতে নিয়ে যাই, তাহলে দুনিয়া সম্পর্কে কথা বলাটা আমাদের জন্য মানাবে না। আমি বারবার বলছি, মুসলিম সমাজে যত শিক্ষা প্রতিষ্ঠান ছিল সবগুলোই এই দুই প্রয়োজনই সারণ করতো। যেমন চিকিৎসা, এটা তো দুনিয়াকে সুন্দর করার। আপনি অসুস্থ, আপনাকে সুস্থ করতে হবে। আমি বলছি আগে মাদ্রাসা চিকিৎসাও পড়ানো হতো। একটা উদাহরণ দিচ্ছি, প্রকৌশলে পড়ানো হতো। এই যে এত বড়, ধরুন তাজমহল তৈরি হয়েছে, শুধু মাদ্রাসা শিক্ষিত লোকেরাই করেছে, অক্সফোর্ড থেকে পরিচিত করে নাই। তাহলে এত ভালো আর্কিটেকচার এখন ইউরোপীয় মাদ্রাসা করতে পারবে? এটা মানে ইউরোপীয় বিশ্ববিদ্যালয় ভাষা করতে পারবে? জগতের আশ্চর্য বলতেছে না? মিশরের পিরামিড কারা তৈরি করেছে? ইসলাম আসার বহু আগে। মানে মনে রাখতে হবে, পৃথিবীতে দালান কোঠা নির্মাণ, ব্রিজ নির্মাণ, সেই টেকনোলজি এখন আর নাই। বোঝাতে চাচ্ছি, এটা হচ্ছে জাগতিক কাজকর্ম। রাস্তাঘাট করা, বাড়িঘর করা, এগুলি কি মানুষ করে নাই? তার চেয়ে এখন আমরা গ্লাস এন্ড স্টিল আর্কিটেকচার, যে বিল্ডিং আমরা বসে কথা বলছি এখন, এগুলি হচ্ছে আধুনিক বিজ্ঞানের বিষয়, মেগা প্রজেক্ট। কিন্তু অন্য মানুষগুলো একেবারেই শুধু গুহার মধ্যে বসে ধ্যান করে জীবন কাটিয়েছে, তা তো ঠিক নয়। সোজা কথা, শিক্ষা ব্যবস্থার জাগতিক দিক আছে, আমি আগেও বলছিলাম, কিন্তু শিক্ষিত লোক শুধুমাত্র কৃষিকাজ আর চিকিৎসা করে সন্তুষ্ট হয় না, সে চিত্তের বিকাশও চায়।
সে কবিতাও চর্চা করে, সঙ্গীতও চর্চা করে। এখন কোথায় আমাদের মাদ্রাসার সঙ্গীত চর্চা হচ্ছে না কেন? মানে অর্থাৎ তাদের একটা ধারণা আছে সঙ্গীত চর্চা করলে এটা ধর্মের বিরুদ্ধে চলে যাবে। কিন্তু ইসলামী সমাজ যতগুলো ছিল, ভারতের সবচেয়ে শ্রেষ্ঠ সঙ্গীতের যারা সাধক তারা তো ইসলামী সুফি প্রায়।